প্রিয় পত্র সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সাধারণত মুদ্রাস্ফীতি বলতে সাধারণ উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পাওয়াকে বোঝায়। যদি দ্রব্য সামগ্রী যোগান বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পায় তবে মুদ্রা বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এটি কোনো আকস্মিক বিষয় নয়। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার এরূপ প্রবণতাকেই মুদ্রাস্ফীতি, যদি ধারাবাহিকভাবে চলতে থাকে সেই প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, কারণ পেঁয়াজের উৎপাদন বন্যা হওয়ার জন্য উৎপাদিত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বা বিভিন্ন কারণ উৎপাদন বৃদ্ধির তুলনায় মানে দাম বৃদ্ধি পাওয়াতে এখন দ্রব্যের যোগান হ্রাস পেয়েছে। আর উৎপাদন বৃদ্ধি না পেয়ে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এরূপ প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পাওয়াকে বোঝায়। যদি দ্রব্য সামগ্রীর যোগান বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পায় এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় আর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এটি কোনো আকস্মিক ঘটনা নয়। এরকম দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এরূপ প্রবণতা ধারাবাহিকভাবে চলতে থাকে, তখন সেই অবস্থাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। যেমন বর্তমানে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু পেঁয়াজের যোগান বৃদ্ধি পায়নি, এক্ষেত্রে অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। এই প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি। দেশের ধাতব মুদ্রা অধিক প্রবেশের ফলে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। বাণিজ্যিক সুযোগ সুবিধার সাথে বাণিজ্যিক যে সুযোগ সুবিধার পথে বাধা আসবে এরূপ মত প্রথম প্রকাশ করেন ডেভিড হিউম 1711 থেকে 1776 সালে। পরবর্তীতে ব্যাংক নোটের অধিক যোগানের ফলে মুদ্রার অবমূল্যায়ন ঘটে, দ্রব্যের দামের বৃদ্ধি ঘটে। মুদ্রাস্ফীতির এরূপ সুনিপুণ বিশ্লেষণ করেন 1810 সালে ডেভিড রিকার্ডো। 1772 থেকে 1823 কর্তৃক রচিত দ্য হাই প্রাইস অফ বুলিয়ন গ্রন্থে পরবর্তীতে জি ক্রাউথার মুদ্রাস্ফীতির বহুল প্রচলিত ও ব্যবহৃত সংজ্ঞা প্রদান করেন। অর্থনীতি ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং অর্থাৎ দ্রব্যের দাম ক্রমশই বৃদ্ধি পায়। অধ্যাপক হট্টে বলেন, অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে, অর্থাৎ অর্থের যোগান অধিক বৃদ্ধি পাওয়া এবং ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াটা দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি যখন হয় ওই পরিস্থিতিকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এইভাবেই বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তবে সবচেয়ে লর্ড কেইন্স মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন এভাবে: পূর্ণ নিয়োগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে তবে তাই হবে প্রকৃত মুদ্রাস্ফীতি। এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি মুদ্রাস্ফীতির যথাসম্ভব সর্বোত্তম সংজ্ঞা বলতে পারি এভাবে: সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। অর্থাৎ সাধারণ দাম স্তরের যে ক্রমবৃদ্ধি, ক্রম মানে কি বারবার ক্রমাগত বৃদ্ধি পাওয়াটা হচ্ছে ক্রমবৃদ্ধি, যে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় দ্রব্যের যোগান হ্রাস পায় উৎপাদন বৃদ্ধি না পাওয়ার কারণে, কিন্তু অর্থের যোগান বৃদ্ধি পায় এবং দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন 2019 সালে প্রথম পেঁয়াজের দাম ছিল 2019 সালে, বর্তমান 20 সালেও পেঁয়াজের দাম ছিল প্রথম 40 টাকা কেজি, তারপর 60, এখন 100 টাকা মেবি বা 120 টাকা হবে। তাহলে 1 কেজি পেঁয়াজের মূল্য ছিল আমাদের আগে 60 টাকা বা 60 টাকা, এখন পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে 120 টাকা যদি হয় তাহলে 2 কেজির দামে আমরা পাচ্ছি 1 কেজি পেঁয়াজ। অর্থাৎ এখানে অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। এই অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যতটুকু দ্রব্য ক্রয় করা যায় সেটাকেই বলা হয় অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা। এবার আমরা মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য আলোচনা করব। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য হলো দাম স্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পায়, অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পায়, স্বল্প পরিমাণে সেবা ও দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় করতে হয়, সামগ্রিক যোগান এস বা এগ্রিগেট সাপ্লাই অপেক্ষা সামগ্রিক চাহিদা এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পায়, মৃদু মুদ্রাস্ফীতি বা ক্রিপিং ইনফ্লেশন বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক এই মুদ্রাস্ফীতিটা।
উলফন মুদ্রাস্ফীতি বা হাইপার গেলোপিং ইনফ্লেশন, লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি, অর্থাৎ পেঁয়াজগুলো যেমন 60 থেকে 120 এখানে লাফিয়ে বৃদ্ধি না, আবার অনেক সময় 200 টাকা হয়, 240 টাকা হয়েছিল গত বছর আমাদের পেঁয়াজের দাম, ওটা হলো উলফন বা হাইপার ইনফ্লেশন বলা হয়। মুদ্রাস্ফীতির সূত্র হচ্ছে তো কোনো নির্দিষ্ট সময় টি হাইপেন তম অর্থ বছরের মুদ্রাস্ফীতির হার সমান পিটি মাইনাস 1 বাই পিটি মাইনাস 1 ইন্টু 100, অর্থাৎ এখানে পিটি সমান হচ্ছে টিতম বছরের দাম স্তর, আর পিটি মাইনাস 1 মানে টি মাইনাস 1তম বছরের দাম স্তর। এখন একটা উদাহরণ দিচ্ছি, যেমন 2013 সালের চালের কেজি ছিল 40 টাকা, আর 2014 সালে চালের দাম বৃদ্ধি পেয়ে কেজি হয় 50 টাকা হলো। তার মুদ্রাস্ফীতি তাহলে 2014 সালে মুদ্রাস্ফীতির হার কীভাবে আমরা বের করব? প্রথম বছরকে আমরা পিটি ধরবো, আর পরে চলতি বছরকে ধরবো টি মাইনাস 1তম, অর্থাৎ আমরা সূত্রটা এইভাবে লিখব, মুদ্রাস্ফীতি হার সূত্র টিতম ইকুয়াল টু 2013 সালে ছিল 40 টাকা কেজি প্রতি ছিল 40, 2013 সালে কেজি 40 টাকা ছিল চালের কেজি, আর 2014 সালে হলো 50 টাকা, তাহলে 10 টাকা বৃদ্ধি পেল না এখানে। তাহলে মুদ্রাস্ফীতি, তার 14 সালে মুদ্রাস্ফীতির হার কত? 2014 সালে মুদ্রাস্ফীতির হার হবে হার সমান হবে 50 বিয়োগ 40, এখানে 40 গুণ 100, যেহেতু শতকরা বের করতে হবে, পরে 10 নিচে 40 গুণ 100, 25% হয়। এখন বলবে যে ম্যাডাম কীভাবে করলেন, এই শূন্য শূন্য কাটতে থাকে কত, 4 100 কাটতে পারতাম না, এই শূন্য দিয়ে করতে, আচ্ছা বুঝলাম, 5 গুণে 10, 5 গুণে 10, কত 25% চলে গেলাম। তাহলে এখানে মুদ্রাস্ফীতি আমরা বলতে পারি, এখানে 2000 আমরা বলতে পারি ভিডিও করতেছ দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতির হার আর 25%। এখন রেখাচিত্রের সাহায্যে দেখাচ্ছি মুদ্রাস্ফীতি লম্বক্ষে দাম স্তর, প্রাইস লেভেল বা দাম স্তর, লম্বক্ষে উৎপাদন, এডি, হ্যাঁ D1 D2 চাহিদা রেখা, D1 D2, অর্থাৎ AD1 AD2 এগ্রিগেট ডিমান্ড কার্ভ। বিসমিল্লাহ। চিত্র বুঝাই না। এবার দেখো চিত্রের বিশ্লেষণ বোঝাচ্ছি, আকাশের এবার দেখো চিত্রে ভূমি অক্ষে, ওইটুকু গেছে না ভিডিওতে, চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে প্রাইস লেভেল, পিতে প্রাইস লেভেল বা দাম স্তর দেখানো হয়েছে, আর এস হলো আমাদের পূর্ণ নিয়োগজনিত ও যোগান, এস তো এখানে লিখেছি, হ্যাঁ বিন্দু দুটা নিয়মিত, পূর্ণ নিয়োগজনিত বা প্রাপ্ত সম্পদ, বিদ্যমান প্রযুক্তি ও দক্ষতার প্রেক্ষিতে যোগান রেখা বা সামগ্রিক চাহিদা যোগান রেখা, এস বা এস রেখা দেখানো হলো।
সামগ্রিক সাপ্লাই বা যোগান রেখা। এবং চিত্র থেকে দেখা যায় পূর্ণ নিয়োগ স্তরে উৎপাদন হলো OYF অবস্থায় যোগান স্থির থেকে, অর্থাৎ যোগান আর বৃদ্ধি করা সম্ভব নয়। স্থির থেকে যদি চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হলে দামস্তর OP1 থেকে OP2-তে বৃদ্ধি পায়, কিন্তু যোগান বৃদ্ধি পায়নি, চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানে AB বা P1 P2 পরিমাণ বৃদ্ধি পাবে, দামস্তরও বৃদ্ধি পাবে, P1 P2 পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং মুদ্রাস্ফীতির পরিমাণ হবে P1 P2 BA হবে মুদ্রাস্ফীতির পরিমাণ এইটুকু। এবার আসো মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন কাকে বলে। মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা। অর্থাৎ মুদ্রাস্ফীতি কী বলেছিলাম, মুদ্রাস্ফীতিতে বলেছিলাম যে উৎপাদন বৃদ্ধি না পেয়ে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় তখন অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। এভাবে দেখা যায় যে ক্রমাগত ধারাবাহিকভাবে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, অর্থের যোগান বৃদ্ধি পায়, তখন এরূপ প্রবণতাকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। কিন্তু মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা হলো মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন। মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা। অর্থাৎ মুদ্রাস্ফীতি বলা হচ্ছে অর্থের যোগান ক্রমাগত বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি না পেয়ে। কিন্তু এখানে যখন দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয় এবং এর ফলে দামস্তর হ্রাস পায়, ক্রমাগত অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রা সংকোচন বলা। অর্থাৎ আগের থেকে কম পরিমাণ মুদ্রা দ্রব্য ক্রয় করতে ব্যয় করতে হয়। আরেকবার বলি, খেয়াল করে, যখন দেশের দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান ক্রমাগত হ্রাস পায়, এর ফলে দামস্তরও ক্রমাগত অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রা সংকোচন বলে। এই অবস্থায় উৎপাদন ও হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়, জাতীয় আয় ক্রমশ হ্রাস পায়, সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয় বা নিম্নগামী হয়। অর্থনীতির পল এনজিন এর মতে মুদ্রা সংকোচন এরূপ একটি অভারসাম্য অবস্থা যেখানে মূল্যস্তরের নিম্নমুখিতার প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তি সংকুচিত হয়ে আসে। অধ্যাপক স্যামুয়েলসনের মতে মুদ্রা সংকোচন বলতে এমন অবস্থাকে বোঝায় যখন অধিকাংশ দ্রব্য সামগ্রীর মূল্য ও উৎপাদন ব্যয় হ্রাস পেতে, অর্থাৎ দ্রব্য সামগ্রীর মূল্য হ্রাস পায়, উৎপাদন ব্যয়ও হ্রাস পায়, এই ফল পেতে থাকে, ফলে অর্থের যোগানও হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি যখন কোনো দ্রব্যের যোগান অপেক্ষা মুদ্রার যোগান কম হয় এবং মূল্যস্তরও ক্রমবর্তী ঘটে, অর্থাৎ মূল্যস্তরও ক্রমশ কমতে থাকে, তখন তাকে মুদ্রা সংকোচন বলা হয়। মুদ্রাস্ফীতি যেমন কতগুলো বৈশিষ্ট্য আছে, তেমনি মুদ্রা সংকোচনেরও কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যের সঙ্গে সময় ছিল দামস্তর বৃদ্ধি পেয়েছিল, এখানে দামস্তর হ্রাস পায়। 2 নম্বর হলো বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। মুদ্রা সংকোচনের সময় ব্যবসায় মুনাফা হ্রাস পায়, সামগ্রিক চাহিদা হ্রাস পায়, জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায়, অর্থনীতিতে মন্দাবস্থা দেখা দেয় মুদ্রা সংকোচনের সময়। এখন মুদ্রা সংকোচনের চিত্র এঁকে দেখাবো। পিতে প্রাইস লেভেল বা দাম স্তর, এটা হচ্ছে যোগান এগ্রিগেট সাপ্লাই বা যোগান রেখা, সামগ্রিক যোগান রেখা। এখানে আমরা চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে প্রাইস লেভেল বা দাম স্তর নির্দেশ করেছি। আর এস রেখাটি হচ্ছে সামগ্রিক যোগান রেখা। সামগ্রিক চাহিদা রেখা যখন D1, তখন বাজারে দ্রব্যের মূল্য ছিল OP1, এখন দ্রব্যমূল্য উৎপাদন। চিত্রে দেখা যায় পূর্ণ নিয়োগ স্তরে OQF পরিমাণ, যোগান অবস্থায় যোগান স্থির থেকে চাহিদা হ্রাস পেয়ে, অর্থাৎ D1 থেকে D2-তে যদি হ্রাস পায়, অর্থাৎ A বিন্দু থেকে যদি B বিন্দুতে চাহিদা
নিম্নগামী হয় তখন হ্রাস পায়, তখন নতুন চাহিদা রেখার D1 পরিবর্তে D2 হয়, ভারসাম্য বিন্দু পরিবর্তিত হয় এবং দ্রব্যের মূল্য হ্রাস পেয়ে OP2 হয়। এই অবস্থায় দামস্তর হ্রাস পাবে এবং মুদ্রা সংকোচনের মুদ্রার পরিমাণ হবে P1 P2 BA হবে। এই মুদ্রা সংকোচনের পরিমাণ হবে এইটুকু, কারণ যেহেতু এখানে দ্রব্যমূল্য হ্রাস পেয়েছে, অর্থের যোগানও ক্রমাগত হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার ফলে মুদ্রা সংকোচনটা দেখানো হয়েছে নিম্নগামী, আর মুদ্রাস্ফীতির সময় ছিল ঊর্ধ্ব দিকে বেড়েছিল। এবার মুদ্রা সংকোচন ও মুদ্রা সংকোচনের পার্থক্য। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্য আলোচনা করব। মুদ্রাস্ফীতির সংজ্ঞা হলো কি, যখন দ্রব্যের উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান ক্রমাগত বৃদ্ধি পায়, তখন দ্রব্যের মূল্য বা দাম স্তরও ক্রমাগত বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এই প্রবণতাই হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি। আর বিপরীত অবস্থায় অর্থের যোগান পূর্ণনীয়র সঙ্গে জড়িত, দামস্তর অপেক্ষা চলতি দামস্তর যদি নেমে যায় তবে দেশের আয় ও নিয়োগ কমে, সেই অবস্থাকে মুদ্রা সংকোচন বলে। বিনিয়োগ মুদ্রাস্ফীতির সময় বিনিয়োগ বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের সময় বিনিয়োগ হ্রাস পায়। দামস্তর মুদ্রাস্ফীতির সময় দামস্তর বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের সময় দামস্তর হ্রাস পায়। মুদ্রাস্ফীতিতে উৎপাদন বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের সময় উৎপাদন হ্রাস পায়। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতিতে আর মুদ্রা সংকোচনের সামগ্রিক চাহিদা হ্রাস পায়। আর কর্মসংস্থান বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতির সময় আর মুদ্রা সংকোচনের সময় কর্মসংস্থান হ্রাস পায়। মুদ্রাস্ফীতির সময় অব্যবহৃত সম্পদ ব্যবহারের কারণে বেকারত্ব হ্রাস পায় আর মুদ্রা সংকোচনের সময় বেকারত্ব বৃদ্ধি পায়। অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক মন্দা অবস্থা হতে উত্তরণ ঘটে, অর্থাৎ মন্দা অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়, কিন্তু মুদ্রা সংকোচনের সময় মন্দাবস্থা দেখা দেয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাস্ফীতি সহায়ক আর মুদ্রা সংকোচন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক নয় বা প্রতিফল প্রভাব ফেলে অর্থনীতির উপর। মুদ্রাস্ফীতির ফলে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের সময় জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায়। এবার চিত্রের বেশি হয়ে গেছে, উপরে খারাপ হয়েছে না বসা কালকে আসতে হবে না, এডি1 এডি2 দেখানো হবে। এডিএফ ABC এবার মুদ্রাস্ফীতির সময় চিত্রগত পার্থক্য। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ক্ষেত্রে চিত্রে ভূমিঅক্ষে প্রকৃত উৎপাদন Y এবং লম্বক্ষে দামস্তর এডি দেখানো হয়েছে, দামস্তর P দেখানো হয়েছে, আর এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা বা এগ্রিগেট ডিমান্ড কার্ভ চাহিদা, এবং F হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরে নির্দেশ করে F দিয়ে। চিত্রানুযায়ী পূর্ণ নিয়োগ উৎপাদন হয় YF বিন্দু পর্যন্ত স্থির থেকে সামগ্রিক চাহিদা ADF থেকে বৃদ্ধি পেয়ে AD2 হলে দেখা যায় যে যদি AD2 হয় সামগ্রিক চাহিদা ADF এর পরিবর্তে, তখন ভারসাম্য এ বিন্দু থেকে উপরে এতটুকু বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে হলো এখানে এবি পরিমাণ মুদ্রাস্ফীতির ব্যবধান, এবি পরিমাণ হলো মুদ্রাস্ফীতির ব্যবধান, এবং সামগ্রিক চাহিদা যদি আবার AD1 হয়, AD2 থেকে নেমে AD1-এ নেমে আসে, তাহলে আবার এসি পরিমাণ মুদ্রা সংকোচনের, এটা হলো মুদ্রা সংকোচন দেখা দেয়। এই এসি পরিমাণকে মুদ্রা সংকোচন ব্যবধানও বলে, আর এবি হলো মুদ্রাস্ফীতির ব্যবধান উপরেরটুকু, আর এই এসি হলো মুদ্রা সংকোচনের ব্যবধান। এবার মুদ্রাস্ফীতির প্রকারভেদ আলোচনা করব। মুদ্রাস্ফীতির
প্রকারভেদ বা টাইপস অফ ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কারণ ও প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি আছে, সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি আর আওতা ভিত্তিক এবং নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি। কারণ ও প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি হল অতিরিক্ত মুদ্রাস্ফীতি, ঘাটতি, প্ররোচিত প্রসারিত ঋণের প্রভাব, চাহিদাজনিত ব্যয় বৃদ্ধিজনিত। 3 প্রকার: মজুরি বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি এবং যোগান সংকট বা শক বলতে পারো। আর সময় ভিত্তিক হলো শান্তিকালীন, যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়, এই 3 সময়ও মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আওতাভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুদ্রাস্ফীতি, যেমন এখন করোনা ভাইরাস দেখা দিয়েছে, করোনা ভাইরাসের জন্য সমগ্র বিশ্বে মুদ্রাস্ফীতি দেখা দিবে, কারণ অর্থনৈতিক মন্দা, উৎপাদন যেহেতু ব্যাহত হচ্ছে সব ক্ষেত্রেই, সেই জন্য এখন দেশে অর্থনৈতিক মন্দাও বিরাজ করছে মুদ্রাস্ফীতির কারণে। নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি অবাধ ও অবদমিত মুদ্রাস্ফীতি। এখানে আবার এই নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি আবার ভিত্তিক আছে, গতিভিত্তিক আর প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। এর মধ্যে নিয়োগ ভিত্তিকগুলো প্রকৃত আর বাধাজনিত। তারপর এখানে আবার এই গতিভিত্তিক মুদ্রাস্ফীতির প্রকারভেদ, ক্রিপিং বা হামাগুড়ি, তারপর ওয়াকিং বা পদসঞ্চারী মুদ্রাস্ফীতি আছে, রানিং বা ধাবমান, গ্যালোপিং বা হাইপার বা উলফন। এই উলফন মুদ্রাস্ফীতি 2-3টা নাম, একটা হলো গ্যালোপিং বা হাইপার, আর একটা হচ্ছে উলফন মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি, তারপর ঘাটতি, প্ররোচিত মুদ্রাস্ফীতি। অতিরিক্ত মুদ্রাস্ফীতি কাকে বলে? সরকার অতিরিক্ত নোট ছাপিয়ে বাজারে ছাড়লে এ ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়। অর্থাৎ অতিরিক্ত মুদ্রাস্ফীতি কখন দেখা যায়? সরকার যদি অতিরিক্ত নোট ছাপিয়ে বাজারে ছাড়ে তখন দেখা যায় যে অতিরিক্ত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তারপর হলো ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি। সরকার বারবার ঘাটতি বাজেট অনুসরণ করলে অথবা কোনো বছর প্রচুর পরিমাণে ঘাটতি ব্যয় করলে এরূপ মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। প্রসারিত ঋণের প্রভাবের কারণেও বাণিজ্য ব্যাংকসমূহ বিভিন্ন ধরনের ঋণের পরিমাণ বাড়ালে বাজারে অর্থের সরবরাহ বাড়বে, তখন উৎপাদন যদি সে হারে না বাড়ে তাহলে তখনও মুদ্রাস্ফীতি দেখা দেয়। উৎপাদন যদি সে হারে না বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি প্রকৃতপক্ষে পূর্ণ নিয়োগের প্রেক্ষিতে বা বিদ্যমান মানে যেটুকু সম্পদ বর্তমান আছে সেটাকে বিদ্যমান বলা হয়। বিদ্যমান সম্পদ, চলতি প্রযুক্তি ও দক্ষতার প্রেক্ষিতে সামগ্রিক যোগান স্থির থেকে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তখন সেক্ষেত্রে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি যোগান বৃদ্ধি না পায় কিন্তু সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। তখন শ্রমের দক্ষতা, যোগান, উৎপাদন কৌশল, উৎপাদন ব্যয় প্রভৃতি স্থির অবস্থায় দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পায়। এরূপভাবে দাম স্তর বৃদ্ধির প্রবণতাই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দেখো, লম্বক্ষে হলো ওপি বা প্রাইস লেভেল বা দাম স্তর নির্দেশ করা হয়েছে। ভূমি অক্ষে বা অক্ষীয় অক্ষে উৎপাদনের পরিমাণ, এখানে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ আমরা জানি যে প্রকৃত পূর্ণ নিয়োগের প্রেক্ষিতে বা বিদ্যমান যে সম্পদ আছে প্রযুক্তি ও দক্ষতার প্রেক্ষিতে সামগ্রিক যোগান স্থির। এখানে যেহেতু যোগান রেখা SQ0 বিন্দু স্থির থেকে যদি এখানে বাজারে দ্রব্যমূল্য সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায় তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ সামগ্রিক চাহিদা প্রাথমিক অবস্থা ছিল D1, এখানে দাম ছিল OP1 ভারসাম্যবিন্দু A। এখন কোনো কারণে যদি উৎপাদন বৃদ্ধি পায়নি কিন্তু বাজারে চলতি প্রযুক্তি সাপেক্ষে সামগ্রিক যোগান স্থির থেকে উৎপাদন ও কলাকৌশল উৎপাদন ব্যয় স্থির অবস্থায় দ্রব্য সামগ্রীর চাহিদা যদি D1 থেকে D2-তে বৃদ্ধি পায় তখন বাজারে দ্রব্যমূল্য অটোমেটিক OP1 থেকে P2-তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে দেখা গেল যে যোগান স্থির অবস্থায় চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হলে দাম স্তর বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 হয়। ফলে সুতরাং এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কতটুকু হবে সৃষ্টি হবে? P1 P2 পরিমাণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। এবার আসো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয়জনিত মুদ্রাস্ফীতি আমরা কাকে বলবো? শ্রমের মজুরি বা শ্রমিকের মজুরি বৃদ্ধি, একচেটিয়া ব্যবসায়ী মুনাফা বৃদ্ধির প্রত্যাশায় অথবা
আকস্মিকভাবে গুরুত্বপূর্ণ উপকরণের দাম বাড়লে বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন ব্যয় উৎপাদক দ্রব্যের মূল্যের সাথে যোগ করলে তখন সামগ্রিক দাম স্তর বেড়ে যায়। আবার খেয়াল করো কথাগুলো, শ্রমিকের যদি মজুরি বৃদ্ধি পায়, একচেটিয়া ব্যবসায়ী মুনাফা বৃদ্ধির প্রত্যাশায় অথবা আকস্মিকভাবে কোনো গুরুত্বপূর্ণ উপকরণের দাম বাড়লে, যদি কোনো উৎপাদনের উপকরণগুলোর আকস্মিকভাবে হঠাৎ দাম বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন ব্যয় তখন কীভাবে বেড়ে যাবে, তাই না? তখন বৃদ্ধি পেলে উৎপাদক দ্রব্যমূল্য এর সাথে যোগ করবে, অর্থাৎ ওই উৎপাদন ব্যয় যে বেড়ে গেল, ওই বাড়তি খরচটা উঠাও সে কী করবে, দ্রব্যমূল্য বৃদ্ধি করবে। দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তখন সামগ্রিকভাবে দ্রব্যের দাম স্তরও বেড়ে যায়। এই দাম স্তর এক্ষেত্রে চাহিদা স্থির থেকে, অর্থাৎ এক্ষেত্রে চাহিদা স্থির থেকে যদি দ্রব্যের উৎপাদন করার আগেটা ছিল যোগান স্থির, এখানে চাহিদা স্থির, কারণ এখানে শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে বা আকস্মিকভাবে দ্রব্যের উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়াতে উৎপাদনকারী কী করবে, দ্রব্যের মূল্য সামগ্রিকভাবে বৃদ্ধি করবে। বৃদ্ধি করার ফলে এখানে চাহিদা স্থির থাকবে, স্থির থেকে দ্রব্যের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, তখন উৎপাদক দ্রব্যের যোগান কমায়। উৎপাদক তখন কী করে, ওই খরচটা কমিয়ে আনার জন্য উৎপাদন কম পরিমাণ দ্রব্য উৎপাদন করে, অর্থাৎ দ্রব্যের যোগান হ্রাস করবে। হ্রাস করলে কী হবে, তাহলে অটোমেটিক উৎপাদন খরচটা কমে আসবে। এটা চিত্রের সাথে দেখাচ্ছে এখানে। প্রাকৃতিক বিপর্যয়ে উৎপাদন হ্রাস পেলে দ্রব্যের যোগান হ্রাস পায়। যেমন এরূপ অবস্থায় দাম স্তর বৃদ্ধির প্রবণতাকে ব্যয় বৃদ্ধিজনিত বা যোগান মুদ্রাস্ফীতি বলা হয়। যেমন এখানে বর্তমানে বাংলাদেশে বন্যা হয়েছে, বন্যা হওয়ার জন্য উৎপাদন ফসল অনেক নষ্ট হয়ে গেছে, উৎপাদন হ্রাস পেয়েছে, অর্থাৎ যোগান হ্রাস পেয়েছে, অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এখানে তো চাহিদা স্থির থেকে আমরা দেখতে পাচ্ছি ডিডি চাহিদা রেখা এবং ওপি দাম, লম্বক্ষে দাম স্তর, ওপি অক্ষে বা ভূমি অক্ষে ব্যয়জনিত যোগান বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি দেখানো হলো। চাহিদা স্থির থেকে যখন যোগান রেখা S0 থেকে S1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে ডিডি হচ্ছে নির্দিষ্ট চাহিদা রেখা, S0 হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, S1 হচ্ছে যোগান হ্রাসজনিত চাহিদা রেখা। চিত্র অনুযায়ী E0 বিন্দুতে ভারসাম্য বিন্দু এবং প্রাথমিক দাম ও P0 এবং পরিবর্তিত যোগান রেখা হচ্ছে S1 এবং ভারসাম্য বিন্দু E1 বৃদ্ধি পেয়ে দাম যখন P0 তখন ভারসাম্য বিন্দু ছিল আমাদের E0। এখন দাম বৃদ্ধি পাওয়াতে ভারসাম্য বিন্দুরও পরিবর্তন হয়েছে E0 থেকে E1 এবং দামও বৃদ্ধি পেয়ে OP1 হয়েছে। এক্ষেত্রে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি হবে হলো আমাদের P0, P1 হলো এই ডট দিয়ে দেখানো হয়েছে, এটুকু ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ শ্রমিকের যদি মজুরি বৃদ্ধি পায় অথবা যদি কোনো উপকরণের মূল্য আকস্মিকভাবে বৃদ্ধি পায়, তখন উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এই ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি, অর্থাৎ ব্যয়জনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়ে থাকে। এটুকু করে শেষ করে দিই, বুঝবে এত বিচিত্র করা যায়। এবার চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য। চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য, ডিফারেন্স বিটুইন ডিমান্ড পুল ইনফ্লেশন অ্যান্ড কস্ট পুশ ইনফ্লেশন। শ্রমের দক্ষতা, যোগান, উৎপাদন কৌশল, উৎপাদন ব্যয় স্থির অবস্থায়, অর্থের পরিমাণ, সরকারি ব্যয় এবং ভোগ বৃদ্ধির ফলে দ্রব্য সেবা চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তর হিসেবে বৃদ্ধি পেয়ে চাহিদাজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। পক্ষান্তরে শ্রমের মজুরি, উৎপাদনের উপকরণের বা কাঁচামালের দাম, পরিবহন ব্যয়, ব্যবস্থাপনার ব্যয় প্রভৃতি বৃদ্ধির ফলে এবং বাজারে পণ্যদ্রব্যের সরবরাহ সংকট হলে বা ঘাটতি দেখা দিলে তখন ব্যয়জনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম স্তর বৃদ্ধি পায় এবং উৎপাদন ও নিয়োগের পূর্বে বৃদ্ধি পায়, অর্থনীতির জন্য কল্যাণকর। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য কল্যাণকর, কারণ এখানে এই মুদ্রাস্ফীতি বাতে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে দাম স্তর বৃদ্ধি পায় এবং উৎপাদনের ও পুনর্নিয়োগের পূর্বে বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থনীতির জন্য এটা কল্যাণকর। পক্ষান্তরে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দাম স্তর বাড়লেও উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। আর আরেকটা কথা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন বৃদ্ধি পায় না এবং পণ্য উৎপাদন বৃদ্ধি পায় না, বরং স্থির থাকে। এটুকু হলো। আর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এডি রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, আর পক্ষান্তরে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এস রেখা বাম দিকে স্থানান্তর। একটু আগে দেখিয়েছি চিত্রে, চাহিদাজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এডি রেখা ডান দিকে স্থানান্তর, নিচের দিকে
স্থানান্তরিত হয়, আর বৃদ্ধিজনিত বেলায় যোগান রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়। 30 মিনিট শেষ। আজকে এটুকুই থাক। থ্যাংকস অল।